আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো লিপস্টিক সিনেমাটি। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় শহরের বাইরে ফাঁকা একটি জায়গায় ময়লার স্তূপে একটি লাশ দেখতে পাওয়া যায়। যিনি লাশটি দেখতে পান তিনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে পুলিশ এসে এক মুহূর্তও দেরি না করে ঘটনার তদন্ত করতে শুরু করেন। পরবর্তী সিনে দেখা যায় ডিবি অফিসার হেদায়েতকে তার সিনিয়র ডেকে পাঠিয়েছেন, কারণ 6 মাস হলো তার ঢাকায় ট্রান্সফার হয়েছে, কিন্তু তিনি এখনও কোনো কেসই সলভ করতে পারেননি। এভাবে চলতে থাকলে তাকে আবারও ট্রান্সফার করে দেওয়া হবে অন্য কোথাও। এদিকে হেদায়েত সাহেবের ফোনে বারবার তার স্ত্রীর মেসেজ আসছিল। বোঝা যাচ্ছিল স্ত্রীকে ভালোই ভয় পান তিনি। আর তার সিনিয়রও তাকে জানান যে আপনার কলিগরা কমপ্লেন করছে যে আপনি সারাক্ষণ ফোনে স্ত্রীর সাথে কথা বলতে থাকেন। তখন হেদায়েত সাহেব বলেন যে আসলে আমার কাছে যে কেসগুলো আসছে সবই অনেক পুরনো, কোনো ক্লু ছাড়া এই সব কেস সলভ করা খুবই কঠিন। তখন তার সিনিয়র বলে যে নতুন কেসগুলোর কী অবস্থা, শহরে পরপর 2টি চলচ্চিত্রকর্মীর খুন হয়ে গেল, সেই কেসটা নিয়ে কতদূর এগোতে পারলেন। হেদায়েত সাহেবের আমতা আমতা করা দেখে তিনি বুঝে গেছেন যে এগুলোরও বেহাল দশা, তাই তিনি তাকে 15 দিনের সময় দেন। বলেন যে 15 দিনের মধ্যে যদি তিনি কোনো কেস সলভ করে দিতে না পারেন তাহলে তাকে বান্দরবন ট্রান্সফার করে দেওয়া হবে। সিনিয়রের ঝাড়ি খেয়ে নিজের মুখটা প্যাঁচার মতো করে নিয়ে নিজের কেবিনে আসেন, আর তার পিছনে পিছনে তার 3 সহকর্মীও চলে আসে। আর ঠিক তখনই তার স্ত্রীর ফোন আসে। স্ত্রীর সাথে ফোনে কথা বলা দেখেই বোঝা যায় যে তার স্ত্রী তাকে ভারী সন্দেহ করে, কথায় কথায় গালমন্দ করে এবং মারপিট করার কথা বলে। আর হেদায়েত সাহেবও খুব চালাকির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে প্রত্যেকবারই বউয়ের রাগ ভাঙান। এরপর তিনি তার সহকর্মীদের সাথে চলচ্চিত্রকর্মীদের খুনের কেসটা নিয়ে আলোচনা করতে চান এবং প্রথমেই ফিল্ম ডিরেক্টর মিথুন সরকারের কেসটা স্টাডি করতে চান। তখন সহকর্মী জুয়েল আলোচনা শুরু করে। মে মাসের 29 তারিখে পিৎজা ডেলিভারি বয় পুলিশের কাছে খুনের কথা রিপোর্ট করেন। এছাড়াও এভিডেন্স হিসেবে ছিল মেয়েদের রক্তে ভেজা পেন্সিল হিলের পায়ের ছাপ, যার সাইজ 38, এবং তার শরীরে লিপস্টিকের চিহ্নও পাওয়া গেছে। আর পোস্টমর্টম রিপোর্টে এসেছে যে তাকে ধারালো কোনো ছুরি দিয়ে 15 বারের বেশি আঘাত করা হয়েছে। এরপরে হেদায়েত সাহেব দ্বিতীয় খুনের বিষয়ে জানতে চান। তখন তার সহকর্মীরা জানান যে এই কেসের সিসিটিভি ফুটেজ নেই, কারণ কিলার সিসিটিভি ক্যামেরার হার্ড ড্রাইভ নিয়ে চলে গেছে। তবে সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও দ্বিতীয় মার্ডারটিও একই রকমভাবে করা হয়েছে। তখন হেদায়েত সাহেব চিন্তাই করতে শুরু করেন যে যদি 2টি মার্ডার একই রকমভাবে করা হয় তাহলে 2টি মার্ডারের মধ্যে কানেকশন কোথায়। তখন তার সহকর্মী জানায় লিপস্টিক, 2টি মার্ডার স্পটে লিপস্টিকের দাগ পাওয়া গেছে। তখন হেদায়েত সাহেব বলেন তাহলে লিপস্টিকের ডিএনএ টেস্টের রিপোর্ট কি বলছে। কিন্তু এবারেও তার সহকর্মী তাকে হতাশ করে দিয়ে বলেন যে লিপস্টিকে কোনো ঠোঁটের ছাপ পাওয়া যায়নি বা কোনো ডিএনএ পাওয়া যায়নি, কারণ আক্ষরিক অর্থে এটা কোনো লিপস্টিকই নয়, এটা আসলে একটা ডার্মা কালার। যাদের লিপস্টিকে অ্যালার্জি থাকে বা মুখে ফাঙ্গা ইনফেকশন থাকে তারা লিপস্টিকের অল্টারনেটিভ হিসেবে এই ডার্মা কালারগুলো ব্যবহার করে, কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ হওয়ায় এর কেমিক্যাল সব ডিএনএ ধ্বংস করে দেয়। হেদায়েত সাহেব জিজ্ঞেস করেন এর দাম কীরকম হবে। তখন এক সহকর্মী জানান যে কোনো ধনীর ঘরের মেয়ে ছাড়া এটা কেই বা ব্যবহার করবে। তখনই পাশ থেকে আরও একজন সহকর্মী বলে ওঠেন মাধুরী স্যার। তখন হেদায়েত সাহেব জিজ্ঞেস করে এই মাধুরীকে। তিনি জানান যে মাধুরী বাংলাদেশের চলচ্চিত্রের খুব বড় একজন হিরোইন, তাকে সবাই চেনে। তিনি ব্যবহার করেন এই ডার্মা কালারগুলো কারণ তার ঠোঁটে ফাঙ্গা ইনফেকশন রয়েছে। তখন হেদায়েত সাহেব জিজ্ঞেস করেন যে এই মাধুরীর জুতার সাইজ কত। তখন সহকর্মীরা মিলে গুগলে সার্চ দিয়ে দেখতে পান যে মাধুরীর জুতার সাইজও 38। যেহেতু খুনগুলো ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেকার লোকেদেরই এবং মাধুরীও একজন হিরোইন, তাই খুব সহজেই তার উপরের সন্দেহ আরও বেশি তীব্র হয়ে যায়। হেদায়েত সাহেব মাধুরীর ঠিকানা এবং ফোন নাম্বার খুঁজে বের করতে বলেন। এরপরেই সিন শিফট হয় এবং মাধুরীর বাড়িতে চলে যায়। মাধুরীর বাড়িতে তার খালা আমেনা এবং তার অ্যাসিস্ট্যান্ট আদর থাকে। তার অ্যাসিস্ট্যান্ট সব কিছুই করে দেয় তার জন্য, কখনো তার ড্রাইভার, কখনো তার ম্যানেজার, সব কিছুই। মাধুরী এবং তার অ্যাসিস্ট্যান্ট মিলে একটা শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছিল, আর এদিকে ডিবি অফিস থেকে বারবার তার কাছে ফোন আসছিল। কিন্তু মাধুরী মনে করে যে তার কোনো ফ্যান হয়তো তাকে ফোন করে বিরক্ত করছে, কিন্তু সে জানতোই না যে ডিবি অফিসার শুধু যে তাকে ফোন করছিল এমনই না, রীতিমতো তাকে ফলোও করছিল। কিছুক্ষণ পরে যখন সে ফোন রিসিভ করলই না, তখন ডিবি পুলিশ তাদের গাড়ি নিয়ে একদম তাদের গাড়ির সামনে চলে আসে। তখন মাধুরীর ড্রাইভার আতর একেবারে পুলিশের উপরে হামলা করে বসে, পুলিশের সাথে মারপিট শুরু করে দেয়।
তখন ডিবি অফিসার মাধুরীকে জানায় যে আমরা অনেকক্ষণ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি একটা খুনের ব্যাপারে, কিন্তু আপনি কিছুতেই ফোন রিসিভ করছেন না। তখন মাধুরী তার ড্রাইভার আতরকে শান্ত করে পুলিশের সাথে থানায় যায় এবং সঙ্গে সঙ্গেই এই নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আর আতর যেহেতু পুলিশের গায়ে হাত তুলেছিল তাই তাকে জেলে বন্দি করা হয়। কিন্তু থানায় নিয়ে এসে মাধুরীর সাথে কথা বলে শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আর কিছুই হয় না, কারণ মাধুরী সাফ কণ্ঠে জানিয়ে দেয় যে সে তাদের কাউকেই চেনে না। কিন্তু তার ড্রাইভার আতর বারবার জেল থেকেই চিৎকার করছিল যে তার ম্যাডামকে যেন ছেড়ে দেওয়া হয়। বোঝা যায় খুব লয়াল সে তার ম্যাডামের বিষয়ে। যাই হোক, এরপরে হেদায়েত সাহেব মাধুরীকে জিজ্ঞেস করে যে আপনি যে ঠোঁটে ডার্মা কালার লাগান সেটা কবে থেকে। মাধুরী উত্তর দেয় ওইভাবে ডেট টাইম বলতে পারবো না, তবে যখন থেকে আমার ঠোঁটে ফাঙ্গা ইনফেকশন হয়েছে তখন থেকেই। এরপরে তার জুতোর সাইজটা জিজ্ঞেস করেন। মাধুরী নিজেও জানায় তার জুতোর সাইজ 38। এরপরে আর জিজ্ঞাসাবাদ করার কিছু না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। তখন তিনি রিকোয়েস্ট করেন যে তার ড্রাইভারের আচরণের জন্য আমি দুঃখিত, দয়া করে তাকে ছেড়ে দেওয়া হোক। আর সে যদি জানতো যে আপনারা ডিবি অফিসার তাহলে সে হয়তো এরকম করতো না। তাই বাধ্য হয়ে পুলিশের কাছেও তাকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু হেদায়েত সাহেব তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তার সহকর্মীদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা যদি কোনো বিপদে পড়ো তাহলে সবার আগে তোমাদেরকে কে বাঁচাতে আসবে। তারা বাবা, মা, ভাই, বোন, স্ত্রী বিভিন্ন নাম নেয়, কিন্তু হেদায়েত সাহেব তখন বলেন যে তোমাদের ড্রাইভার কি তোমাদেরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে? তখন তারা চিন্তায় পড়ে যায়। হেদায়েত সাহেব তখন বলেন যে তাহলে মাধুরীর ড্রাইভার মাধুরীকে নিয়ে এত পজিটিভ কেন, খোঁজ নিতে হবে। তখন তিনি তার সহকর্মীদেরকে মাধুরীর ড্রাইভারের খোঁজ খবর নিতে পাঠান। এরপরে বাড়ি ফিরে বউয়ের রণচণ্ডিনীর রূপ দেখে হেদায়েত সাহেবের ভয়ে তো একেবারে নাজেহাল অবস্থা। কোনো রকমে বউকে মানিয়ে তার হাতে কিছু চকলেট ধরিয়ে দিয়ে তার রাগ ভাঙান। কিছুক্ষণের মধ্যেই তার সহকর্মী জুয়েল তাকে আবারও ফোন করে এবং ফোনে জানায় যে আমি এক্ষুনি আপনাকে নিতে আসছি গাড়ি নিয়ে। হেদায়েত সাহেব জিজ্ঞেস করে কেন? তখন সে জানায় যে আরও একটা খুন হয়ে গেছে, এবারে একজন ফটোগ্রাফার। ঘটনাস্থলে গিয়ে সার্চ করে দেখা যায় আগের খুনগুলোর মতনই একেও ছুরি দিয়ে বারবার আঘাত করা হয়েছে। আর এখানেও ঘটনাস্থলে পেন্সিল হিলের পায়ের ছাপ এবং লিপস্টিকের দাগ পাওয়া যায় এবং ডিবি অফিসার ধারণা করেন খুব সম্ভবত খুনি খুন করার পরে জাহাজ থেকে পানিতে লাফ দিয়ে সাঁতার কেটে পালিয়ে চলে গেছে। পরের সিনে তদন্ত শেষ করে আসার সময় হেদায়েত সাহেবের এক লোকের সাথে পরিচয় হয়। সে ফটোগ্রাফারের মৃত্যুতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। হেদায়েত সাহেব জিজ্ঞেস করলে সে জানায় তারা একই সাথে কাজ করত এবং সে এটাও জানায় যে তাদের পরিচালক মিঠুন সরকার বিদেশে যাওয়ার পর থেকেই তাদের গ্রুপটা ভেঙে যায়। তখন হেদায়েত সাহেব সহ তার সহকর্মীরা সবাই অবাক হয়ে যায়। তখন লোকটার কাছ থেকে তারা জানতে পারে যে পর্যন্ত যারা যারা খুন হয়েছে তারা প্রত্যেকেই একসাথে কাজ করতো এক সময়, কিন্তু বর্তমানে তাদের গ্রুপটা ভেঙে গিয়েছিল। এবং সে আরও জানায় তারা সবাই একসাথে শেষবারের মতো মডার্ন ফিল্মস প্রোডাকশনের হয়ে কাজ করেছে। সঙ্গে সঙ্গে ডিবি অফিসার মডার্ন ফিল্মস প্রোডাকশনের অফিসে চলে যায় এবং সেখানে জানতে পারে তারা নতুন কোনো ফিল্ম তৈরি করছে না, পুরনো ফিল্মেরই ব্যবসা করছে। তারা লাস্ট যে ফিল্মটি শ্যুট করেছিল সেটা রিলিজই হয়নি, আর সেটা মোটামুটি 7 বছর আগের কথা। বর্তমানে তারা কিছু বিদেশি কসমেটিক্সেরও ব্যবসা করছে, বিদেশি ডার্মা কালার, যেগুলো লিপস্টিকের পরিবর্তে ব্যবহার করা হয়। এরপরে হেদায়েত সাহেব জিজ্ঞেস করেন যে আপনাদের এই প্রোডাকশনের মালিককে। তখন তিনি বলেন তার বসের নাম আলতাফ শেখ এবং দেওয়ালে থাকা একটা ছবি দেখান। তখন হেদায়েত সাহেব জিজ্ঞেস করেন যে ইনি কি সবসময় এরকম লিপস্টিক পরে থাকেন? তখন তিনি বলেন যে এটা আসলে লিপস্টিক নয়, আসলে আমাদের বসেরও ঠোঁটে ফাঙ্গা ইনফেকশন আছে, তাই তিনি এই ডার্মা কালারগুলো ব্যবহার করেন। তারপর হেদায়েত সাহেব জিজ্ঞেস করেন যে ওনারা 7 বছর আগে যে অসম্পূর্ণ সিনেমাটি তৈরি করছিলেন সেটার লোকেশন কোথায় ছিল। তখন তিনি তায়ের তলি নামের একটি গ্রামের কথা জানতে পারেন, সেখানেই হয়েছিল এই সিনেমার শুটিং। এর পরের সিনে দেখা যায় হেদায়েত সাহেব তার পুরো টিম নিয়ে নায়িকা মাধুরীর বাড়িতে চলে যায় এবং আবারও একে একে খুন হওয়া প্রত্যেকের নাম নিয়ে জিজ্ঞেস করেন যে আপনি এদের মধ্যে কাউকে চেনেন কি না। প্রথমবারের মতোই মাধুরী আবারও বলে যে সে কাউকে চেনে না। এর মধ্যেই তার খালা এসে তাকে বলে পুচি তোমার খাওয়ার সময় হয়ে গেছে। তখন জিজ্ঞাসাবাদের মতো আর কিছু ছিল না বলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। গাড়িতে যেতে যেতে হেদায়েত সাহেব বারবার পুচি নামটা মনে করছিলেন। তার মনে হচ্ছিল এই নামটা তিনি কোথাও শুনেছেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলেন না কোথায়। বাড়ি ফিরেও তিনি ওই নামটা কিছুতেই ভুলতে পারছিলেন না। হঠাৎ কিছু একটা মনে হওয়ায় তাড়াহুড়ো করে বেরিয়ে আবারও অফিসে চলে যান
এবং নিজের সহকর্মীদেরকেও ডেকে নেন। তারপর পুরাতন ফাইলগুলো ঘেঁটে একটা আনসলভ কেসের ফাইল খুঁজে বের করেন। আর এই কেসটাও ছিল তায়েরতলি গ্রামেরই। তখন তিনি তার সহকর্মীদেরকে পুরো কেসটা ভালো করে বুঝিয়ে দেন যে তায়েরতলি গ্রামে এক হসপিটালে একজন স্বামী তার রক্তাক্ত স্ত্রীকে নিয়ে এসেছিল এবং হসপিটালে বারবার চিৎকার করে করে বলছিল যে আমার স্ত্রীকে বাঁচান, আমার পুচিকে বাঁচান। ওই মেয়েটার নামও ছিল পুচি। আর ওই লোকটা যে তার স্ত্রীকে নিয়ে এসেছিল তার গায়েও গুলি লেগেছিল। হসপিটালের নার্স বিষয়টা অস্বাভাবিক মনে করে পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশ সেখানে পৌঁছে দেখে তারা স্বামী স্ত্রী দুজনেই গায়েব হয়ে গেছে। আর তারপর থেকে কেসটা আনসলভই পড়ে আছে। স্বামী স্ত্রী দুজনকেই এখনও খুঁজে পাওয়া যায়নি। তায়েরতলি গ্রামে আলতাফ শেখের সিনেমার শুটিং হয়। সেই শুটিং শেষ তো হয়নি, বরং সেই টিমের সমস্ত লোক একে একে মারা যাচ্ছে এবং ওই একই গ্রামের এক মেয়ে পুচি এবং তার স্বামী রক্তাক্ত অবস্থায় হসপিটালে আসে এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে নায়িকা মাধুরীর ডাকনামও পুচি। প্রত্যেকটা ঘটনায় একে অপরের সাথে জড়িত। তার মানে 7 বছর আগে ওই তায়েরতলি গ্রামে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে, আর সেটার সাথে নায়িকা মাধুরীও জড়িত। তাই ডিবি অফিসার এবং তার সহকর্মীরা সবাই মিলে চলে যায় তায়েরতলি গ্রামে সেই হসপিটালে ওই স্বামী স্ত্রীর ব্যাপারে খোঁজ নিতে। তারপর যেই নার্স পুলিশে কমপ্লেন করেছিল তার সাথে কথা বলে তারা জানতে পারে যে যে মেয়েটি এসেছিল তার নাম সত্যিই পুচি এবং মেয়েটির মাথায় অনেক আঘাত লেগেছিল, তাই তার মুখের কিছুটা অংশ নষ্ট হয়ে গেছিল। এজন্য তিনি ওই মেয়েটির চেহারা মনে করতে পারবেন না, কিন্তু তার স্বামীর গায়েও 2টি গুলি লেগেছিল আর তার চেহারা তো ওনার স্পষ্ট মনে আছে, কিন্তু তিনি ছেলেটির নাম জানেন না। তখন হেদায়েত সাহেব তাকে একটা স্কেচ বানাতে সাহায্য করতে বলেন। তখন নার্সের কাছ থেকে বিবরণ নিয়ে তার টিম একটা স্কেচ বানায় ছেলেটির। স্কেচ কমপ্লিট হয়ে গেলে সেটা হেদায়েত সাহেবকে দেখানো হলে তিনি স্কেচটা ভালো মতো দেখেন এবং তারপরে একটা রাবার নিয়ে ছবি থেকে দাড়ি গোঁফ মুছতে শুরু করেন। পুরো দাড়ি গোঁফ মোছার পরে দেখা যায় ছবিতে যে ছেলেটি আছে সেটা আর কেউ নয়, নায়িকা মাধুরীর অ্যাসিস্ট্যান্ট আতর। এরপর হেদায়েত সাহেব আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন সেখান থেকে এবং যেতে যেতে নিজের টিমকে বলেন যে চলচ্চিত্রকর্মী মোয়াজ্জেমকে ফোন করতে এবং তাকে সাবধান করে দিতে। তারা যখন জিজ্ঞেস করে কেন, তখন তিনি উত্তর দেন যে একে একে একই টিমের 3 জন খুন হয়ে গেছে আর প্রডিউসার সাহেব তো দেশের বাইরে, এখন একমাত্র মোয়াজ্জেমই আছে যাকে পুচির স্বামী আতর খুঁজে বের করে খুন করতে পারে। কিন্তু ডিবি অফিসার মোয়াজ্জেমের কাছে পৌঁছানোর আগেই আতর তাকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। তারা লোকেশনের পৌঁছে বাকি খুনগুলোর মতো এবারেও লিপস্টিকের দাগ এবং পেন্সিল হিলের দাগ ছাড়া আর কিছুই পায় না। এবারে শুধু একমাত্র প্রডিউসার আলতাফ শেখই বাকি থাকেন। আর ডিবি অফিসার জানতে পারেন যে তিনি দেশে ফিরে এসেছেন, তাই আর দেরি না করে তার সাথে দেখা করতে চলে যান এবং তাকে সাবধান করেন। কিন্তু তিনি খুব বড় গলায় বলেন যে আমার কাছে বন্দুক আছে যেটা লাইসেন্সড, আর আমি আমার নিজের খেয়াল নিজে রাখতে পারি। যদি আমার প্রোটেকশানের প্রয়োজন তাহলে আমাকে প্রোটেকশান দেওয়ার জন্য মানুষের অভাব পড়বে না। এরপরে আলতাফ শেখ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মুনিরের সাথে হেদায়েত সাহেবের পরিচয় করিয়ে দেন। এরপরে পুলিশের লোকজন চলে গেলে মুনির বিড়বিড় করে নিজে নিজেই বলে যে যারা 3 জনে মারা গেছে তারা একজনও ধোয়া তুলসী পাতা নয়। রোমেল ছিল চাইল্ড মনেস্টার এবং নয়ন মেয়েদের ব্ল্যাকমেল করত, আর মোয়াজ্জেম ক্লায়েন্টের সাপ্লাই করত। নিজের পুরনো টিমের সবাইকে একে একে এভাবে খুন হতে দেখে আলতাফ শেখ কিছু একটা আন্দাজ করে তার অ্যাসিস্ট্যান্ট মুনিরকে বলেন আমার পিস্তলটা বের করে রাখ। পরের সিনে দেখা যায় ডিবি অফিসার আলতাফ শেখের বাড়ি থেকে বের হয়ে গেলেও একেবারে চলে যায়নি, তার বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, কারণ তাদের ধারণা যেই খুনি তার নেক্সট টার্গেট এখন আলতাফ শেখ নিজেই। কিছুক্ষণ পরেই তারা আলতাফ শেখের বাড়িতে একজন মেয়েকে ঢুকতে দেখে। মেয়েটি বাড়ির গেটের সামনে ঢুকতেই হেদায়েত সাহেবের টিম তাকে ধরে বেঁধে বাইরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে এত রাতে সে আলতাফ শেখের বাড়িতে কী করছিল। তখন মেয়েটি জানায় যে সে একজন জুনিয়র আর্টিস্ট, অভিনয় করে এবং কেউ তাকে ফোন করে এই আলতাফ শেখের বাড়িতে আসতে বলেছিল, সাথে একটি নকল ছুরি নিয়ে। আর যদি সে এই কাজটি করে দিত তাহলে তাকে 10,000 টাকা দেওয়া হতো এবং তাকে নেক্সট সিনেমায় হিরোইন হিসেবে নিযুক্ত করা হতো। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে করতেই তারা হঠাৎ আলতাফ শেখের বাড়ির ভেতর থেকে বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়। দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দেখতে পায় যে কেউ আলতাফ শেখের উপরে হামলা করেছিল এবং সময় নষ্ট না করে লোকটির পিছু নেয় এবং পিছু নিতে নিতেই তারা
এক পর্যায়ে তাকে ধরে ফেলে এবং দেখা যায় তাদের সন্দেহই ঠিক হয়, কারণ তারা যাকে ধরেছে সে মাধুরীর অ্যাসিস্ট্যান্ট আতর। এরপর থানায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এরপর তায়েরতলি হসপিটালের নার্সের কাছ থেকে যে ছবি আঁকিয়ে আনা হয়েছিল সেটা তাকে দেখানো হয়। এরপর হেদায়েত সাহেব আতরকে বলেন যে তারা খোঁজ নিয়েছেন যে আতরের বাড়িও তায়েরতলিতেই এবং তার স্ত্রীর নামও পুচি। এরপর হেদায়েত সাহেব একে একে প্রশ্ন করতে শুরু করেন যে তার স্ত্রী পুচি এখন কোথায়, আর মাধুরীর খালা মাধুরীকে পুচি বলে কেন ডাকছে। তাহলে কি মাধুরী পুচি? আর যদি মাধুরী পুচি হয় তাহলে সে দুনিয়ার সামনে নিজেকে নিজেরই স্ত্রীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেন পরিচয় দেয়? আতর বুঝতে পারে তার কাছে আর কোনো উপায় নেই, সত্যি কথা বলতেই হবে। আতর এবার বলতে শুরু করে এবং আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তায়েরতলি গ্রামের এক ছোট্ট ঘরের মেয়ে পুচি। পুচির ছোটোবেলা থেকেই হিরোইন হবার শখ। সারাক্ষণ সেজেগুজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হিরোইন ভাবতে থাকে। পরের সিনে দেখা যায় গ্রামের এক বাচ্চা ছেলে এসে পুচিকে খবর দেয় যে গ্রামে সিনেমার শুটিং করতে এসেছে, আর সেই সিনেমার নায়ক জায়েদ খান। জায়েদ খান পুচির সবচেয়ে পছন্দের নায়ক, তাই তার নাম শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং দৌড়ে ছেলেটার সাথে চলে যায় শুটিং দেখতে। কিন্তু সেখানে গিয়ে এত মানুষের ভিড়ে সে কিছুই দেখে উঠতে পারে না। মন খারাপ করে বাড়ি ফিরছিল এমন সময় সেখানে চলে আসে ওই গ্রামেরই এক ছেলে আতর। আতর প্রথম থেকেই পুচির উপরে একটু দুর্বল, তাই পুচির রিকোয়েস্ট সে কিছুতেই ফেলতে পারে না। পুচি তাকে রিকোয়েস্ট করে তাকে কোনোভাবেই শুটিং দেখাতে, তাই আতর নিজে মাটিতে বসে তার কাঁধের উপরে পুচিকে দাঁড় করিয়ে পুরো শুটিংটাই দেখায়। শুটিং দেখা শেষ করে আতর তাকে বলে, তুই আমাকে বিয়ে কর, আমি তোকে হিরোইন বানাবো। পুচি শুনে তো খুব খুশি। সে নিজের খেয়াল খুশি মতো স্বপ্ন দেখতে শুরু করে। শুটিং দেখা শেষ করে বাড়ি ফিরতেই পুচির সৎমা তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। অবশ্য পুচির জন্য এটা নতুন কিছু নয়। সব সময় তার সৎমা তাকে ইচ্ছে করেই তার বাবার সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করে, আর তার বাবাও নিজের বউয়ের কথাই বিশ্বাস করে পুচিকে পেটায়। এবারেও তার বিপরীত কিছু হয়নি। প্রত্যেকবারের মতো এবারেও তার সৎমা ইচ্ছে করেই পুচির সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় এবং তার বাবা বাধ্য হয়ে পুচিকে পেটাতে শুরু করে। মার খেয়ে সে দৌড়ে পালিয়ে যায় এবং পুকুর পাড়ে বসে একা একা কাঁদতে থাকে। সেখানে আবার আতর চলে আসে। আতর এসে পুচির গায়ে মারের দাগ দেখে বুঝতে পারে যে আজকে আবারও তার বাবার হাতে মার খেয়েছে। এরপর পুচি আতরকে বলে যে তার মা মারা যাওয়ার পর থেকে তাকে তার বাবা খালার কাছে রেখে এসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার পরে আবারও পুচিকে বাড়ি ফিরিয়ে আনে। যদিও পুচি নিজেও আসতে চায়নি বা তার খালাও তাকে পাঠাতে চায়নি। পুচির জীবনের কষ্টের কথা শুনে আতর তার মন ভালো করার জন্য তাকে একটা উপহার দেয়, একটা নতুন জামা। পুচি বলে যে এইসবের কি প্রয়োজন ছিল। আতর উত্তর দেয়, তোর শাড়িটা ছেঁড়া, আর সবাই তার জন্যই তোর দিকে উল্টোপাল্টা নজরে তাকায়, যেটা আমার একেবারেই ভালো লাগে না। তখন পুচি বলে যে আমার ইজ্জতের কথা আমার বাবা মা একবারও ভাবেনি, কিন্তু তুই ভাবলি, আর এখন থেকে আমার ইজ্জতের মালিক তুই। এই বলে পুচি আতরকে জড়িয়ে ধরে। তারপর দুজনে মিলে চলে যায় পুচির বাবার কাছে তাদের বিয়ের কথা বলতে। পুচির বাবা তখন মেয়েকে জিজ্ঞেস করে, তুই কি বলিস? পুচিও রাজি হয়ে যায়। তখন তার কাছে বিয়ে না দেওয়ার আর কোনো কারণই থাকে না, তাই তিনিও বিয়েতে রাজি হয়ে যান এবং নিজের সাধ্যের মধ্যেই যতটা সম্ভব ধুমধাম করে পুচি আর আতরের বিয়ে দিয়ে দেন। আর বিয়ের পরে আতর পুচিকে কথা দেয় যে সে পুচিকে হিরোইন বানাবেই। তখনই ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং দেখা যায় নায়িকা মাধুরী রেগেমেগে হনহন করে ডিবি অফিসে চলে আসেন। সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি শোনেন না। ডিরেক্ট হেদায়েত সাহেবের সাথে কথা বলতে চলে যান। তখন হেদায়েত সাহেব তাকে বলেন যে আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই। তিনি তখন আরও রেগে যান আর বলেন যে আমি আপনার কোনো গল্পই শুনতে চাই না, আপনি আতরকে ছেড়ে দিন। তখন ডিবি অফিসার বলেন যে আমি আতরকে আলতাফ শেখের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছি। তখন মাধুরী বলেন যে আতর কেন খুন করবে, আতর তাদেরকে চেনেই না, খুন করার তার কাছে কোনো কারণই নেই। তখন হেদায়েত সাহেব বলেন যে আমার গল্পটাও ঠিক এই বিষয়ে। এরপরে তিনি বলতে শুরু করেন, আমরা আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পাই আর দেখা যায় বিয়ের পরে আতর আর পুচি একসাথেই শুটিং দেখতে যেত। শুটিং দেখতে দেখতে একটা লোকের সাথে তাদের পরিচয় হয়ে যায়। লোকটাকে অনেক রিকোয়েস্ট করলে তিনি হিরো জায়েদ খানের সাথে পুচির ছবি তোলার ব্যবস্থা করে দেন এবং পুচির ছবি তোলার পরে তিনি বলেন যে তোমার চেহারা তো খুব সুন্দর, নায়িকাদের মতো, চলো তোমাকে বড় সাহেবদের সাথে পরিচয় করিয়ে দিই।
পুচি কথাটা শুনে খুব খুশি হয়ে যায় এবং আনন্দে চলে যায় তাদের সাথে পরিচিত হতে। এরপরে সে যখন আতরকে বলে যে তাকে সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলেছে তারা, তখন আতর একটু টেনশানে পড়ে যায় যে শহরের লোক চিনি না, জানি না কেমন হবে, কিভাবে তারা কি করবে, কিছুই তো বলতে পারবো না। তখন পুচি তাকে আশ্বাস দেয় যে কিচ্ছু হবে না, তাদেরকে দেখে কখনো মনেই হয়নি যে তারা খারাপ মানুষ, আর যদি সেরকম হতো তাহলে তারা নিজে থেকে আমাকে কেন ডাকতো। সিনেমায় সুযোগ পাওয়ার কথা শুনে পুচির আনন্দ দেখে আতর আর তাকে না বলতে পারে না। তাই পরদিন রাতের বেলা তাকে নিয়ে চলে যায় বড় সাহেবদের সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে তারা আতরকে বাইরে অপেক্ষা করতে বলে এবং পুচিকে একাই ভেতরে নিয়ে যায়, এবং ভেতরে নিয়ে গিয়ে তারা পুচিকে একেবারে অন্য রকমভাবে সাজিয়ে দেয়। সাজিয়ে গুজিয়ে সবার সামনে নিয়ে আসলে সবাই পুচির প্রশংসা করে, সেটা দেখে পুচি খুশি হয়ে যায়। কিন্তু গ্রামের সহজ সরল মেয়ে পুচি বুঝতেই পারে না যে তাদের মতলব খারাপ ছিল। এরপর তারা পুচিকে ফটোশ্যুটের জন্য নিয়ে যায়। ফটোশ্যুটের মাঝখানে তাদের বিভিন্নভাবে পুচিকে ছোঁয়া তার একেবারেই পছন্দ হচ্ছিল না, কিন্তু সে কিছু বলতেও পারছিল না, কারণ তার ধারণা যে হিরোইন হতে গেলে মনে হয় এভাবেই ছবি তুলতে হয়। অন্যদিকে দরজার বাইরে বসে আতর টেনশন করছিল, কারণ অনেকক্ষণ হয়ে গেছে পুচিকে ভেতরে নিয়ে গেছে, কিন্তু কোনো সারা শব্দই আসছে না ভেতর থেকে। পরের সিনে দেখা যায় ফটোশ্যুটের মাঝখানে আলতাফ শেখ উঠে এসে পুচির কাছে আসে এবং পুচির সাথে তার ব্যবহার দেখে পুচি বুঝে যায় যে এদের মতলব খারাপ, কিন্তু ততক্ষণে তার আর কিছু করার ছিল না। তারা পুচির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। সে হাত পা ছুঁড়তে থাকলে তার মাথায় দুটো কাচের বোতল ভেঙে ফেলে, আর তাতে পুচি মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হবার আগে জোরে আতরের নাম নেয়। ভেতর থেকে পুচির চিৎকার শুনে আতর আর গেটের বাইরে বসে থাকতে পারে না। সে দৌড়ে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে ঢুকেই ভেতরের পরিস্থিতি দেখে সে একেবারে হতভম্ব হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই মারপিট করতে শুরু করে সবার সাথে। আর এরই মাঝখানে আলতাফ শেখ আতরের গায়েও দুটি গুলি করে দেয় এবং আতর অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবাই মনে করে যে এরা স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে। আলতাফ শেখ তার লোকেদেরকে বলে যে এদেরকে নদীর পানিতে ফেলে দিয়ে আসো, আর তার কথা মতোই তারা দুজনকেই টানতে টানতে নিয়ে যায় এবং গাড়িতে তুলে নিয়ে গিয়ে ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেয়। পানিতে পড়তেই আতরের জ্ঞান ফিরে যায় এবং সে চারপাশে খুঁজে নিজের স্ত্রী পুচিকে খুঁজে বের করে দেখতে পায় পুচির অবস্থা খুব খারাপ, নিঃশ্বাস নিতে পারছে না। তাই তাকে কোলে তুলে নিয়ে হসপিটালে চলে যায় এবং চিৎকার করে সবাইকে ডাকতে থাকে এবং বলতে থাকে, আমার স্ত্রীকে বাঁচাও, আমার পুচিকে বাঁচাও। আর তখনই সেই নার্স অস্বাভাবিক কিছু বুঝতে পেরে পুলিশের কাছে খবর দিয়েছিল, কিন্তু ততক্ষণে আতর পুচিকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল, আর ওই কেস পেন্ডিংই থেকে যায়। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হলে হেদায়েত সাহেব আতরকে জিজ্ঞেস করে, তাহলে নিজের স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্যই তুমি সবাইকে মেরেছ? তখন আতর বলে যে আমি তাদেরকে কেন মারব, কারণ আমার স্ত্রী পুচির তো এখন আর কিছু মনেই নেই। সে যখন সব কিছু ভুলেই গেছে তখন তাদেরকে মেরে আমার কী লাভ। সবাই একটু অবাক হলে তখন আতর বলেন যে সেই ঘটনার পরে আমার স্ত্রী পুচি সব কিছু ভুলে গেছে, তার আর কিছুই মনে নেই আগের কথা। সে এটাও ভুলে গেছে যে আমি তার স্বামী, এবং সে ওই ঘটনাটাও ভুলে গেছে। যখন সে ওই কথাগুলো ভুলেই গেছে তখন আমি কাউকে মেরে কেন তাকে আবার পুরনো কথাগুলো মনে করিয়ে দেব। অন্যদিকে আতরকে জেল থেকে ছাড়াতে মাধুরী একেবারে উঠে পড়ে লেগে যায়। সে হেদায়েত সাহেবকে চ্যালেঞ্জ করে যে আমি দেশের বড় বড় উকিলকে ডেকে নিয়ে আসব, যত টাকা লাগে খরচ করব, কিন্তু আতরকে আমি এখান থেকে বের করেই ছাড়ব। যাই হোক, তবুও আতরকে ধরতে পেরে কেস সলভ করে ফেলেছেন বলে হেদায়েত সাহেব খুব খুশি। কিন্তু এরই মধ্যে তার সিনিয়র অফিসার তাকে ফোন করে জানান যে আলতাফ শেখ নিজের বাড়িতে খুন হয়ে গেছে, সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট মুনিরও। হেদায়েত সাহেবের তো মাথায় বাজ পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং দেখতে পান বাড়িঘর সব কিছু তোলপাড় হয়ে আছে এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনিরকেও দুটো গুলি করে খুন করা হয়েছে, আর আলতাফ শেখকে ছুরি দিয়ে আঘাত করে মারা হয়েছে। এরপরে হেদায়েত সাহেব এবং তার টিম পুরো বাড়ি সার্চ করে আলতাফ শেখের বিরুদ্ধে কিছু অসামাজিক কাজকর্মের প্রমাণ পান এবং আলতাফ শেখের হাতে বন্দুক এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনিরের হাতে ছুরি দেখে তারা ধারণা করেন যে নিশ্চয়ই অ্যাসিস্ট্যান্ট মুনির সব কিছু জানতে পেরে তাকে ব্ল্যাকমেল করছিল, আর নিজেদের মধ্যে ঝামেলা করেই দুজন দুজনকে খুন করে ফেলে। এবং হেদায়েত সাহেব এবং তার টিম এটাও ধারণা করেন যে আলতাফ শেখ এবং বাকি যারা খুন হয়েছে প্রত্যেকেই একই সাথে বেআইনি কাজ কারবার করত।
কোনো কারণে তাদের মতবিরোধ হওয়াতে আলতাফ শেখ তাদের সবাইকে মেরে ফেলেছে এবং মুনির যখন সেটা জানতে পারে তখন তিনি মুনিরকেও মেরে ফেলেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মুনির মারা যাওয়ার আগে আলতাফ শেখকে ছুরি দিয়ে আঘাত করেন, যার কারণে আলতাফ শেখও মারা যায়। খুনি নিজেও যখন মারা গেছে তখন তো আর এই কেসের কোনো মানেই থাকে না, এই বলে কেস ক্লোজ করে দেওয়া হয়। পরবর্তী সিনে মাধুরী জেলে আসে আতরকে ছাড়িয়ে নিতে এবং আলতাফ শেখ সেটা নিজের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। এর পরের সিনে দেখা যায় মাধুরী আতরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে তার হাত ধরার চেষ্টা করে। আতর একটু অস্বস্তিতে পড়লে মাধুরী বলে যে আমার সব কিছু মনে আছে, আমি জানি আমি তোর বউ। আমি আসলে এতদিন সব কিছু ভুলে যাওয়ার নাটক করেছিলাম যাতে করে কষ্টগুলো ভুলে থাকতে পারি। আমি যে তোর বউ সেটা আমার স্পষ্টভাবে মনে আছে। আর দুনিয়ার সামনে আমি মাধুরী হতে পারি, কিন্তু তোর জন্য আমি সারা জীবন তোর পুচিই থাকব। পুচির সব কিছু মনে আছে এবং পুচি তাকে চিনতে পেরেছে, এইসব ভেবেই আতর খুব খুশি হয়ে যায়। তখন মাধুরী তাকে জড়িয়ে ধরে এবং মনে মনে বলে যে তুই আমার জন্য 4-4টে খুন করতে পারলে আমি তোর জন্য 2টা খুন করতে পারবো না। আর তখনই দেখা যায় আসলেই সব খুনগুলো আতরই করেছিল। মেয়েদের মতো করে সেজে পেন্সিল হিল পরে সমস্ত খুনগুলো করেছিল যাতে করে সবাই মনে করে যে খুন আসলে একটা মেয়েই করেছে। আর ওই ডার্মা কালারগুলো এজন্য লাগাতো যাতে কোনো ডিএনএ পাওয়া না যায়। তারপরে মাধুরী কী করে আলতাফ শেখ এবং মুনিরকে খুন করেছে সেটাও দেখানো হয়। আলতাফ শেখকে ছুরি দিয়ে ইচ্ছে মতো আঘাত করার পরে তাকে এক ধাক্কায় নিচে মাটিতে ফেলে দেয়। তারপর জিজ্ঞেস করে, চিনতে পারছিস আমাকে, আমি কে? সেই তাইরতলি গ্রামের কথা মনে আছে? তখন আলতাফ শেখের চোখ বড় বড় হয়ে যায় ভয়ে। আর ঠিক তখনই মুনির সেখানে চলে আসে। মুনিরকে দেখেই মাধুরী মাথা ঠিক রাখতে পারে না, তাই আলতাফ শেখের বন্দুকটা নিয়ে ইচ্ছে মতো তাকে গুলি করে এবং সেখানেই মেরে ফেলে দেয় দুজনকে। আর তারপর নিজের ছুরিটা মুনিরের হাতে এবং আলতাফ শেখের বন্দুকটা তার হাতে দিয়ে ঘটনাটা এমন করে সাজিয়ে দেয় যেন মনে হয় তারা দুজনকেই মেরে ফেলেছে। যাই হোক, দুজনে কি করে খুন করে প্রমাণ লোপাট করে নিজেদেরকে বাঁচিয়ে নিল, সেই ফ্ল্যাশব্যাক শেষ হতেই দুজনে গাড়িতে করে চলে যায় এবং ভাবতে থাকে তারা জিতে গেছে। নেক্সট সিনে আবারও হেদায়েত সাহেবকে দেখানো হয়। তিনি কিছু একটা ভেবে বলেন যে এই নায়িকা মাধুরী খুব চালাক। এরপরে নিজের সহকর্মী জুয়েলকে ফোন করে বলেন যে লিপস্টিক কেসের ফাইল আবারও ওপেন করো। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে মাধুরী এবং আতর ধরা পড়বে কি না সেটা হয়তো লিপস্টিক পার্ট 2তে জানা যাবে। সিনেমাটি অসংখ্য সাসপেন্সে ভরা দারুণ একটা সিনেমা। তবে এখান থেকে আমরা কিছু শিক্ষাও নিতে পারি যে না জেনে না শুনে অচেনা কাউকে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। যে বিষয় সম্বন্ধে বা যে প্ল্যাটফর্ম সম্বন্ধে আমাদের ধারণা নেই, আমাদের সেখানে যাওয়ার আগে ভালোভাবে জেনে শুনে যাওয়া উচিত। তা না হলে পুঁজির মতো অবস্থা আমাদেরও হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।